প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটির একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর 2025 সালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণতন্ত্রের মাথাখ্যাত বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে অনেকগুলো মামলা এবং হামলার শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 37টি মামলা ছিল। এসব মামলার মধ্যে দুর্নীতি, নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ ছিল। বেগম জিয়াকে মোট 2টি মামলায় সাজা প্রদান করা হয়েছিল: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে প্রথমে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা পরবর্তীতে উচ্চ আদালতে বৃদ্ধি করে 10 বছর করা হয়েছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ব্যাখ্যাটা কেন দিলাম, এই ভিডিওর সাথে এই ব্যাখ্যার একটা মিল রয়েছে। 111 সরকারের সময় বেগম জিয়া সহ বাংলাদেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে বন্দী করা হয়েছিল। -2 ফর্মুলা চালুর বিষয়ে বেশ কার্যকর একটা অবস্থায় ছিল তৎকালীন সেনা সমর্থিত সরকার। ইলেকশনে শেখ হাসিনা ক্ষমতায় ফেরেন এবং ক্ষমতায় ফিরে তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়। অলৌকিকভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 111 সরকার যে মামলাগুলো করেছিল সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। প্রিয় দর্শক, আজকে সংসদে জনাব বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গণেশ্বর চন্দ্র রায় কিন্তু অভিযোগ করেছেন যে জামায়াতে ইসলামী তখন বেগম খালেদা জিয়া যে অনুরোধ করেছিলেন আন্দোলন সংগ্রামের, তাতে সায় না দেওয়ায় বিএনপি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খালেদা জিয়াও চ্যালেঞ্জ নিল, আমি দেশ ত্যাগ করব না। তিনি দেশ ত্যাগ করেন নাই, তিনি মোকাবেলা করেছেন, তিনি জেলে গেছেন। তিনি আমাকে একদিন পাঠিয়েছিলেন জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামীর কাছে। সেখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন, সেখানে কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম যে এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করেন। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন যে আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে দাদাবাবু একটু কথা বলেন। আমি পাশেই পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম। আমি যখন আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা একটা বিবৃতি দেয় নাই। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন দাদাও যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। বুকে হাত দিয়ে বলেন, আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন? একবার বলেন, খালেদা জিয়ার প্রশ্নে আজকে আপনাদেরকে পতাকা দিচ্ছে, মর্যাদা দিয়েছে, তার মর্যাদা আপনারা কতটুকু রেখেছেন? আপনারা অনেক কিছু সহ্য। এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তিনি বেগম খালেদা জিয়া। তাকে শেখ হাসিনার সময় কিন্তু জেল খাটতে হয়েছে এবং জেলে তাকে ঈদ করতে হয়েছে। ভয়াবহ করোনার মধ্যে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, তারপরেও কিন্তু তাকে জেলে নেওয়া হয় এবং তার শারীরিক নানান জটিলতা ছিল।
যে জটিলতাটা তিনি যখন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তিনি সুস্থ ছিলেন, আর যখন তিনি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হুইল চেয়ারে বসে কিন্তু তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বেগম খালেদা জিয়ার উপরে যে অবর্ণনীয় জুলুম হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তার উপরে যে ধরনের অন্যায় হয়েছে, সেটি কিন্তু ছিল একেবারেই অবর্ণনীয়। ওনার শারীরিক অবস্থা আমরা যেটা দেখলাম ওটা অত্যন্ত আশঙ্কাজনক। ওনার ডায়াবেটিস, ফাস্টিং অবস্থাতেও 11-12 নিচে নামছে না। উনি মাত্র 2 বেলা খেতে পারেন, তাও সামান্য একটু দুধ, কর্নফ্লেক্স। এবং ওনার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে উনি হাত নাড়তে পারছেন না, নিজে চলতে পারছেন না কোনো সাহায্য ছাড়া। সুতরাং এবং ওনার এখানে সেরকম কোনো চিকিৎসাও হচ্ছে না। অথচ বেগম খালেদা জিয়াকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিরল ভিডিওটি। ফ্ল্যাগ উঠছে, সিএসএফ সদস্যরা রয়েছেন, এই যে গাড়িটি, এই গাড়িটিতেই রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ বছর বিএনপি বিটে কাজ করেছি, খুব কাছ থেকে বেগম জিয়ার সংবাদ সংগ্রহের সুযোগ পেয়েছি। উনি অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ক্যামেরাটা নিয়ে তার গ্লাসের কাছে যাই, উনি আমাদেরকে সরে যেতে বলছিলেন, তখন কিন্তু তিনি একেবারে সুস্থ, তার হাত পা মানে তিনি হেঁটে কিন্তু গাড়িতে উঠেছিলেন। এবং তিনি আমাদেরকে এই কারণে সরতে বলছিলেন যাতে এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন ওনাদের সাথে যাতে ওনার ইন্টারাকশনটা থাকে, কারণ উনি সবসময় মনে করতেন যে তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বিএনপির সবথেকে শক্তিশালী জায়গা। নেতারা তার সাথে বিভিন্ন কারণে 19-20 করলে করতেও পারেন, কিন্তু তৃণমূল কখনোই, দেখতে পাচ্ছেন যে তিনি হাত দাঁড়িয়ে কিন্তু সেদিন অপেক্ষমান রাস্তার দুধারের মানুষদের অভিবাদন জানিয়েছিলেন। যে কথা বলছিলাম, তিনি বিশ্বাস করতেন যে তৃণমূলের নেতাকর্মীরা কখনোই তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি এবং করবে না। তিনি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তিনি সুস্থ মানুষ, বসে আছেন, হাত একদম ঠিক আছে, কিন্তু আপনারা হাসপাতালের ভিডিওটিতে কিন্তু দেখেছেন যে ওনার এক হাত কিন্তু বাঁকা হয়ে গেছে। একজন অসুস্থ মানুষ রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাবরণ করেছেন, কোনো বিষয়ে তিনি কিন্তু কারো সাথে আপোষ করেননি, যে কারণে তার নাম আপসহীন নেত্রী। যে আমরা আজকে সংসদে বিএনপির বর্ষীয়ান নেতা জনাব গণেশ্বরচন্দ্র রায়ের যে বক্তব্য শুনেছি, সেই বক্তব্য শোনার পরে কিন্তু অনেকগুলো বিষয় আজ সামনে এসেছে নতুন করে। 1/11-এর সময় বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে মূলত ষড়যন্ত্র, চক্রান্ত, শুধু যে বিরোধী দল করেছিল ব্যাপারটা এমন না। সরকারের সাথে মন্ত্রিপরিষদে থেকেও অনেকে কিন্তু বেগম খালেদা জিয়া সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এবং সেই সময় তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রোটেকশনের জন্য কিন্তু তারা একদম কোনো কথা বলেননি, তার মুক্তি চাননি। বেগম খালেদা জিয়ার ব্যাপারে তাদের কোনো আগ্রহ ছিল না। আমরা জানি না কী শব্দ ব্যবহার করেছিলেন প্রয়াত জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। আমার মনে পড়ে যতদূর যে গণভবন থেকে মিটিং শেষে বের হয়ে কিন্তু আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কিন্তু ইলেকশনে যাওয়ার ব্যাপারে গণমাধ্যমকে বক্তব্য দিয়েছিলেন। সঠিক মনে নেই, তখন আমি আসলে ওই জিনিসগুলো মনে রাখার মতো অনেক বছর তো হয়ে গেল। তো আমরা দেখেছি যে বিএনপির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ বছরের রাজনৈতিক সম্পর্ক থাকলেও ঠিক ক্রাইসিস মোমেন্টে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির সাথে কিন্তু ইউটার্ন করেছে। এটা কিন্তু আমার কথা নয়, এই বক্তব্য এই যে সংসদটা শেষ হয়েছে সেই সংসদে বিএনপির অনেক নেতাই বলেছেন, জামায়াতে ইসলামীকে কখনো মোনাফেক বলেছেন, আবার বলেছেন যে ইকবাল হাসান, আমরা দেখেছি যে সুলতান সালাউদ্দিন টুকু সাবেক ছাত্রদলের সফল একজন সভাপতি, তিনি কিন্তু বলেছেন যে
আমি কাউকে মুনাফিক বলতে চাই না। মানুষের কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 5ই আগস্টের পরে ওনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি মাননীয় স্পিকার, যারা হঠাৎ করে তাদের বদলে গেল। হঠাৎ করে মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এবং তখন তারা যে সমস্ত উক্তি এবং যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি মাননীয় স্পিকার। আজকে যে দূরত্ব, এই দূরত্বের সৃষ্টি হওয়ার সেগুলো একটা কারণ। আপনারা এই নির্বাচনকে অস্বীকার করছেন, আপনারা এই নির্বাচনকে বলছেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না মাননীয় স্পিকার, মেনে নেয়নি, এই দেশের মানুষ এটা মেনে নেবে না। ওনারা যখন সংস্কারের কথা বলেন এবং আমাদেরকে সংস্কার বিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন, পোস্টার নিয়ে এসেছেন অনেকে এখানে এই পার্লামেন্টে বলেছেন যে আমরা সংস্কার চাই না। এই যে বিরোধী দলকে নিয়ে যারা এই মুহূর্তে সংসদে অবস্থান করছেন, তাদেরকে নিয়ে বিএনপির ভেতরে ভেতরে যে এত কিছু ঘটেছিল, হয়তো তৃণমূলের নেতাকর্মীরা এটা আসলে জানতেন না। এটা আবার যারা নীতি নির্ধারক পর্যায়ে ছিলেন তারা জানতেন। তবে আজকে গণেশ্বরচন্দ্র রায়ের অসাধারণ বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে 111-এর সময় কি ঘটেছিল, বেগম জিয়াকে সেই 111-এর মামলায় জেল খাটতে হয়েছে। জেল খাটতে 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 একজন অসুস্থ মানুষ কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু শেষ দিন অবধি কিন্তু তিনি গণতন্ত্র দলের সাথে কোনো রকমের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ব্যাপারে আপোষ করেননি। মানুষ তাকে আপোষের নেত্রী বলেন, মানুষ তাকে ভালোবেসে গণতন্ত্রের মাতা বলেন। শুধু তার নেতাকর্মীরা বলেছেন তা নয়, এবং তিনি মারা যাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ লেভেলের যে জানাজাটি হয়েছে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এটি একটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন। এমন অনেক এক্সক্লুসিভ ফুটেজ আমার কাছে রয়েছে, আশা করছি আপনাদের সাথে ভবিষ্যতে সেগুলো শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ।